ছাত্র শিবিরকে গুপ্ত বলার তীব্র প্রতিবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আপনারা জানেন যে সারা বাংলাদেশ এখন গুপ্ত গুপ্ত নিয়ে উত্তাল। জাতীয়তাবাদী ছাত্রদল একটা চমৎকার সুন্দর কর্মসূচি দিয়েছে এবং এটা খুবই মজার কর্মসূচি। তারা কিছুই করছে না, দেয়ালের মধ্যে গুপ্ত লিখছে। গুপ্ত কে তা বলছে না, গুপ্ত কারা তা বলছে না, কিন্তু চেতে যাচ্ছে ছাত্র শিবির। ঘটনাটা শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, চট্টগ্রামের একটা কলেজে, যেখানের মধ্যে দেয়াল লিখন ছিল যে ছাত্রলীগ এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ। কথাটা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ নিষিদ্ধ ক্যাম্পাস। তো সেখানে ছাত্র রাজনীতির ছাত্র কেটে দিয়ে ওইখানের মধ্যে গুপ্ত লিখে দিয়েছে ছাত্র দলের ছেলেরা, গুপ্ত রাজনীতি এবং ছাত্রলীগ নিষিদ্ধ ক্যাম্পাস। গুড। চেতে গেল ছাত্র শিবির। কেন? আমাদের দেয়াল লিখনের উপরে জাতীয়তাবাদী ছাত্র দল এসে কেন দেয়াল লিখনটা নষ্ট করেছে বা দেয়াল লিখনের উপর লিখেছে? ভাই, যদি ছাত্র রাজনীতি না থাকে, ওইখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকে, তাহলে তোমরা কারা? তোমাদের দেয়াল লিখন হলো কেমনে এবং তোমরা চেতে গেলা কেন? এর কারণ হচ্ছে ছাত্র শিবির সে থাকবে, বাকি কেউ থাকতে পারবে না। সেটাই হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাস। এই ঘটনাটা দেশের বিভিন্ন জায়গায় তারা আগেও করেছিল, বুয়েটে তারা করে সাকসেসফুল হয়েছে, এবং বিভিন্ন জায়গায় 5 আগস্টের পরবর্তীতে যখন ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেওয়া হলো, তার পরবর্তীতে তারা এই মুখোশ শুরু করেছে। প্রিয় দর্শক, শুরু করেছিলাম কেন তাদেরকে গুপ্ত বলা যাবে না। গুপ্ত বলা যাবে না এই কারণে, গুপ্ত রাজনীতি কিন্তু এত খারাপ রাজনীতি নয়। ছাত্র শিবির যে জিনিসটা করে সেটা হচ্ছে গুপ্ত রাজনীতি নয়। গুপ্ত রাজনীতি কোনটা? গুপ্ত রাজনীতি হচ্ছে কোনো একটা কারণে আপনার নিজের রাজনীতি করতে পারছেন না, আপনি আন্ডারগ্রাউন্ডে চলে যাবেন এবং সেখানে আপনার নিজের দলীয় কার্যক্রম চালাবেন। যে ঘটনাটা আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে ঘটেছে। বাম রাজনীতিবিদ যারা ছিলেন তারা একটা সময়, বিশেষ করে পাকিস্তান আমলে যখন কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করে দেওয়া হলো, যারা শ্রমিক রাজনীতি করতেন, যারা বাম রাজনীতি করতেন, তারা তাদের সংগঠনগুলোকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেলেন এবং তারা আন্ডারগ্রাউন্ডে অপারেট করতেন। এটা হচ্ছে গুপ্ত রাজনীতি। গুপ্ত রাজনীতির থেকে অন্য যে রাজনীতি আমরা শিবিরের দিকে ইঙ্গিত করছি, সেটা আসলে গুপ্ত রাজনীতি নয়, সেটা হচ্ছে মুনাফিকের রাজনীতি। আমার কাছে তাই মনে হয় যে ছাত্রদলের লোকজনের উচিত মুনাফিকের মুক্ত রাজনীতি চাই বলে ক্যাম্পাসে এবং বিভিন্ন জায়গায় প্রচারণা করা। মুনাফিক কারা? মুনাফিক হচ্ছে তারা যারা অন্যের সাথে মিশে যায়, তাদের খুব ক্লোজ দেখায়, তাদের খুব কাছের লোক দেখায় এবং যথাসময়ে বেইমানি করে। আমরা শিবিরের যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে মুনাফিকের রাজনীতি। এবং মূল মুশকিলটা হচ্ছে কেন এটাকে চ্যালেঞ্জ করা দরকার, এরা গোটা বাংলাদেশের রাজনীতিটাকে নষ্ট করে ফেলছে, নোংরা করে ফেলছে, অবিশ্বাস তৈরি করে ফেলেছে চারিদিকে। এটা হতে পারে না। আমি ছাত্র শিবিরকে তাদের নিজেদের রাজনীতি করার অধিকারের বিষয়ে আমি মনে করি যে তারা তাদের রাজনীতি করতে পারে। কারো পছন্দ হলে সেখানের মধ্যে যুগবে, কারো পছন্দ না হলে সেটাকে বিরুদ্ধে তারা কথা বলবে। কিন্তু এই যে বিভিন্ন ছাত্র সংগঠনের ভিতরে ঢুকে এবং অধিকাংশ ক্ষেত্রে সাধারণ ছাত্রছাত্রী ব্যানার দিয়ে এরা যে রাজনীতিটা করছে, এটা এখন চ্যালেঞ্জ করার প্রয়োজন আছে। কারণ যে কথাটা বলছিলাম, রাজনীতিটাকে তারা একেবারে নীতির রাজা, যেটাকে বলা হতো নীতির রাজা থেকে রাজনীতি, এটাকে ধ্বংস করে এরা মুনাফিকের রাজনীতি শুরু করে দিচ্ছে। সুতরাং রাজনীতি রাখে নাই, মুনানীতি শুরু করে দিয়েছে বা মুনাফিকি নীতি শুরু করে দিয়েছে এরা। এটা শুধুমাত্র যে ছাত্রলীগের সাথে হয়েছে তা কিন্তু নয়। এরা কিভাবে এই জিনিসগুলো ডিস্টার্ব করে আপনারা দেখেন। এই যে বহুল আলোচিত বুয়েটের আবরার হত্যা যে ঘটনাটা ঘটেছিল, আমরা সকলে জানতাম যে ছাত্রলীগ এটার সাথে জড়িত, এইটার জন্য ছাত্রলীগকে ভুগতে হয়েছে। 20 জনের মতো লোককে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে তখন, এবং এটার বিচার হয়েছে, এবং তারপরও সারা বাংলাদেশের লোকজন ধিক্কারে ফেটে পড়েছে। 5 আগস্টের পরে আমরা কি দেখলাম? বহুল আলোচিত এই আবরার হত্যা মামলার মূল যে আসামি, তাকে 5 আগস্ট ছেড়ে দেওয়া হয়েছে কারাগার থেকে। এদের উকিল কে ছিল? শিশির মনির। শিশির মনিরকে ছাত্র শিবিরের এককালীন সময়ের সভাপতি, খুব সম্ভবত কেন্দ্রীয় সভাপতি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং জামাতের নেতা, সুনামগঞ্জ থেকে এবার তিনি নির্বাচন করেছিলেন, জামাতের নেতা হিসেবে প্রতিষ্ঠিত। এই আইনজীবী কিন্তু এদের পক্ষে দাঁড়িয়ে ফাইট করেছিলেন এবং 5 আগস্টের সময় এদেরকে ছেড়ে দেওয়া হলো। 5 আগস্টে এদের মূল আসামি চলে গেল। এবং শুধু তাই নয়, ইউনূস সরকার এটাকে গোপন রাখলো। বেশ কয়েক মাস যখন আসামিকে আদালতে হাজির করা হয় না, একটা সময় যখন ওই হই রই রই শুরু হলো, আদালতে প্রশ্ন ওঠা শুরু হলো, তখন ইউনূস সরকারের পিপি সাহেব মিনমিন করে বললেন, তো 5 আগস্ট পালায় গেছে আর কি। প্রশ্ন হচ্ছে, তাহলে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে বাংলাদেশের যত ধরনের সন্ত্রাস হয়
যত ধরনের কুকাণ্ড ঘটে থাকে এগুলো এইসব মুনাফিকরা করে থাকে, যাদের সাথে শিবিরের সংশ্লিষ্টতা শুধু এইবারই প্রমাণিত হয়েছে তা কিন্তু না। অসংখ্য কাহিনীতে আপনারা দেখবেন যে ঘটনাগুলো অনেক ধরনের সন্দেহজনক ঘটনা তৈরি হয়েছে এবং এগুলোর জন্য তারা দায়ী। আপনি 5ই আগস্টের ঘটনা দেখেন, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে জামাত। 5ই আগস্টের বিকাল থেকে তারাই ক্ষমতায়, তারাই সরকারে, তারাই এটা করে, তারাই ওইটা করে, তারাই ইউনুসকে বসায়, তারাই তাদের নেতা, ওইটার নাম কি যেন, যে 26 লক্ষ ভারতীয় কয় মিথ্যাবাদীটা, আসিফ নজরুল। আসিফ নজরুল এবং অন্যান্য বাটপারগুলাকে নিয়ে তারা ক্ষমতায় বসলো। কিন্তু যদি দেখেন 5ই আগস্টে এই যে এখন সাদিক কায়েম সহ যে ছাত্র নেতারা তৈরি হয়েছে, এদের ভূমিকা কি 5 আগস্ট পর্যন্ত যদি প্রশ্ন করেন, আপনি দেখবেন যে সরাসরি এদের ভূমিকার জায়গাটা নাই। কিন্তু তারা তাদের সেকেন্ড সৈনিক যেগুলো ছিল, নাহিদ এবং অন্যান্য যারা এখন এনসিপি করে, এদেরকে সামনে দিয়ে তারা এই কাজটা করেছে। এবং 5 আগস্টের পরে আমাদের আবাল বাঙালি বললে তো আবার অনেকে মাইন্ড করবেন, আমাদের লাল বদর বাঙালিরা যারা বিশ্বাস করেছিলেন যে না এরা বিপ্লব আসা আমাদের দল নিরপেক্ষ সাধারণ ছাত্র, এরা এখন মাথা চুলকায় এনসিপি জামাতের লয়ে গেছে, এটা আগে বুঝি নাই। তো এনসিপি তো জামাতের সাথে যাবে, শুধু তাই না, মানে আমার তো নাহিদরে দেখলে এখন মায়াও লাগে, লজ্জাও লাগে। লোকটা শফিকের পিছনে পিছনে ব্যাগ ধরে হাঁটে, স্মৃতিসৌধে তিন কলাম পিছনে গিয়ে দাঁড়ায় থাকে, মানে একেবারে চাকর বাকর ট্রিটমেন্টের মধ্যে আছে। ভাই তাদের আভ্যন্তরীণ মামলা, এটার মধ্যে আমি ঢুকবো না। কিন্তু এই গোটা জিনিসটাকে এই যে মুনাফিকি একটা রাজনীতির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, এটা এখন প্রতিরোধ করার প্রয়োজন আছে। এবং এই প্রতিরোধের জন্য শুধুমাত্র যদি এটা ছাত্রদল করে সেটা কিন্তু না, বাকি সবাইকেই কিন্তু এটার মধ্যে জড়িত হবে, কথা বলতে হবে। জামাত শিবিরের রাজনীতি তারা তাদের রাজনীতি করবে, কিন্তু সেটা প্রকাশ্যভাবে করতে হবে। তারা বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে এই কাজগুলো করে থাকে। আপনি যেমন ধরা যাক আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আম্মার সাহেব আছেন, তিনি কিন্তু শিবিরের বাইরে গিয়ে নির্বাচন করলেন, উনি কিন্তু শিবির করেন না। কিন্তু আমরা জানি যে ওই যে শিবিরের যে ক্যান্টনমেন্ট বলে যে মাদ্রাসা তালিমুল মিল্লাত থেকে বেরিয়ে আসা এই সৈনিক শিবিরের চেয়েও বেশি শিবির। তো এখন হচ্ছে গিয়ে কথা যে ভাই তুমি তাহলে শিবিরের প্যানেল থেকে নির্বাচন করো। আপনি দেখেন এই যে ডাকসুতে তাদের কনফিডেন্স লেভেলটা কম ছিল, তারা বললো বিভিন্ন জায়গা থেকে তারা লোকজন নিয়ে এসে তাদেরকে নির্বাচন করছে। কারা? আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদিকাকে দেখলাম, ঝুমা না ঝুমা, যাই হোক, উনি কিন্তু এর আগে মাথায় কাপড় টাপড় দিত না, জয় বাংলা বলে স্লোগান টোগান দেওয়া ভিডিও আছে ওনার, অবভিয়াসলি ওদের সকলেরই আছে। ও ঠিক আছে, উনি কোথা থেকে আসছে যে না উনি শিবির করে না, শিবির সবাইকে নিয়ে একটা সম্মিলিত পরিষদ করছে, খুব ভালো, আমরা হাততালি দিলাম, ভালো উদ্যোগ। যেই মাত্র নির্বাচন শেষ হলো দেখা গেল যে উনি শিবিরের খপ্পরে পড়ে গিয়েছেন। এনসিপির তো নেত্রীদের কথা কি বলবো, মানে যারা আগে ধরেন অনেক তথাকথিত বাম রাজনীতি করতে আমরা দেখতাম, যাদেরকে শাহবাগী বলে সাধারণ নির্দোষ শিবিরেরা গালাগালি করতো, এরা এখন সকলেই কে কার আগে মহিলা এমপি হবেন, পুরুষ এমপি হবেন, কে কার চেয়ে বড় জামাতি হবেন, এই কম্পিটিশনে আছেন, কারণ তারা প্রত্যেকেই জামাত। বিশ্ববিদ্যালয়ের সবগুলার যে সাংবাদিক ক্লাব, প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি, বিতর্ক সমিতি, আলোচনা সমিতি, এই সমিতি সেই সংগঠন, এগুলার মধ্যে শিবির বিভিন্ন ছদ্মাবরণে বসে আছে, লিডারশিপে আছে এবং তারা এগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। মুশকিলটা হচ্ছে কি, এই বিভ্রান্তির জায়গাটায় সাধারণ মানুষকে এরা বারবার এইসব করে বিভ্রান্ত করে থাকে। আমি একটা খবর পড়েছিলাম সমকালে, এটা আজকে না, 2010 সালের, যে শিবির বিভিন্ন দেশে বিভিন্ন সংগঠন নামে তারা আছে। এই যে আমরা যারা যুক্তরাজ্যে আছে আমরা দেখেছি, যুক্তরাজ্যে উদ্ভট লোকজন, মানে পুরো কাপল, হাজব্যান্ড ওয়াইফ দেখতাম অনেক প্রগতিশীল, নাটক টাটক করে, কবিতা পড়ে, এই করে সেই করে কালচারাল। 5ই আগস্টের পরে বন থেকে বেরোলো টিয়ে, লাল টুপি মাথায় দিয়ে, এবং দেখা গেল যে এদের কিবলা হচ্ছে লাহোর। ওই যে গোলাম আজম সাহেব বলছিলেন না যে সকলের জামাতের হেড অফিস আগেও লাহোরে ছিল, এখনও লাহোর। তো এখন দেখা যায় উদ্ভট। এতে হচ্ছে কি আমাদের সোশ্যাল স্ট্রাকচারটা ভেঙে যাচ্ছে। এতে হচ্ছে কি, যেমন ধরেন অবিশ্বাস তৈরি হচ্ছে রাজনীতির মধ্যে। ছাত্রদলের একজন নেতা আছেন, উনি গতবার জিএস ক্যান্ডিডেট ছিলেন, হামিম, তার সম্পর্কে সেদিন আমাকে একজন বলছে ভাই এটা তো গুপ্ত, এটা তো জামাতের লোক। আলম ভাই কেন তোমার এটা মনে হচ্ছে সে জামাতের লোক? বলে এই যে দেখেন মুক্তিযোদ্ধাদেরকে গিয়ে ফজু পাগলা বলে গালি দিয়েছিল টেলিভিশনে, এটা মনে করেন জামাতি পোলাপান ছাড়া কেউ দিতে পারে। এই যে দেখেন বিভিন্ন জায়গায় সে এখন ইফতার পার্টি করে বেড়াচ্ছে, কারণ হচ্ছে এটা কার জামাতের শিবিরের একটা কি বলা যায়, তাদের সিগনেচার অ্যাক্টিভিটিস। এখন শিবির দেখতে পাচ্ছে যে আগামীতে শিবির হিসাবে আসতে পারবে না, এখন এর দিচ্ছে যে তুই খাওয়া দাওয়া ইফতার করা, তুই চলে আয়।
এই যে একটা অবিশ্বাস তৈরি হচ্ছে, যে বলছে সে নিজেও কিন্তু বিএনপি সমর্থক, ছাত্রদল সমর্থক, এই যে নিজেদের মধ্যে বিভিন্ন সংগঠনের মধ্যে, আমার ধারণা এখন তো আওয়ামী লীগ তো আটকে উঠে, আরে ভাই এটা কি আসলে আওয়ামী লীগ নাকি এটা গুপ্ত? এবং এটা অস্বাভাবিক হওয়ার কথা না, কারণ হচ্ছে আওয়ামী লীগের নামে ফেসবুকে অনেকগুলো নিক আছে যাদের কাজ হচ্ছে নারীদেরকে নির্যাতন করা, নারীদের নামে অশ্লীল কথাবার্তা বলা। এদের প্রোফাইলে দেখবেন বঙ্গবন্ধুর ছবি নাইলে শেখ হাসিনার ছবি দেওয়া আছে, এবং তাদের একমাত্র কাজ হচ্ছে মানুষকে ট্রোল করা, Pro-71 মানুষদেরকে বিগড়িয়ে দেওয়া। এবং বাকিরা সন্দেহ করে যে এটা কি আসলে আমাদের লোক নাকি এটা গুপ্ত হিসাবে নারী নির্যাতন করে এবং নারীদের প্রতি অশ্লীল কথাবার্তা বলে মানুষকে বিতরশ্রদ্ধ করে দিচ্ছে, মানে বিতর্কিত করছে আমাদেরকে। এই প্রশ্নগুলো যেহেতু আছে, সেই কারণে আমার কাছে মনে হয় শিবিরকে এখন গুপ্ত বলা ঠিক হবে না, শিবিরকে মুনাফেক বলতে হবে। এবং এই মুনাফেকদের মুখোশ উন্মোচন করার দায়িত্ব শুধু ছাত্রদলের ঘাড়ে দিলে হবে না। তারা সরকারি ছাত্র সংগঠন, তারা আজকে করবে কালকে করবে না, তাদের কি যেন মায়ের পেটের ভাই বলে তারা নিজেরাই নিজেদেরকে বলে, এবং তাদের লিডারে এটা আপোষ হয়ে যাবে। এই শাহবাগে যে কিলাকিলি ঘুষাঘুষি হয়েছে এটা থাকবে না, দুই পক্ষই একজন আরেকজনে কুলে জড়ায় নেবে, চুম্মাচাটি করবে, বাট সেটা ডিফারেন্ট কথা। হয়তো ছাত্রদলের কর্মীরা এটা মেনে নিবে না, কষ্ট পাবে, বাট এটা বাস্তবতা। কিন্তু গুপ্ত রাজনীতির নামে মুনাফিকি রাজনীতি যেটা বাংলাদেশে চলছে, বিভিন্ন সংগঠনের নামে সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে, এইটার বিরুদ্ধে আমাদের সকলকেই সোচ্চার হতে হবে। রাজনীতি যে যার মতো করুক, তার রাজনৈতিক দলের নামে করুক, কিন্তু গুপ্তদের নামে এই মুনাফিকদের মুখোশ উন্মোচন করার দায়িত্ব সবাইকে নিতে হবে। প্রিয় দর্শক, ভালো থাকুন। কথা হবে আগামীকালকে অন্য কোনো বিষয় নিয়ে।